নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সংরক্ষণ বিষয় নিয়ে, তফসিলি জাতি আদিবাসীদের সংরক্ষণ বিষয় নিয়ে কিছু কথা আপনাদের বলবো। সংরক্ষণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা করার প্রয়োজন পড়ল। আপনারা অনেকেই জানেন, 3-4 দিন বা 4-5 দিন আগে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের 7 সদস্য বিশিষ্ট একটা বেঞ্চ, 7 জন বিচারক এই বেঞ্চে ছিলেন। তারা তফসিলি জাতি আদিবাসীদের সংরক্ষণ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে। আমি এই রায়টা দেখে ভিডিও করতে চাইনি মানে এক্ষুনি চাইনি। আমি ভাবছিলাম আরও 10-15 দিন 20 দিন একটু দেরি করব, কারণ এই বিষয়টা নিয়ে আরও একটু জানা বোঝা প্রয়োজন। এমনিতেই আমরা আইনের ছাত্র নই, বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেখালেখি হলে সেখান থেকে আমাদের পক্ষে কিছুটা আমাদের অবস্থান ঠিক করবার জন্যে কিছুটা সুবিধা হয়। সেই জন্যই ভেবেছিলাম যে আরও কয়েকটা দিন দেরি করে আমি আমার মতামতটা জানাবো। কিন্তু গতকাল দেখলাম এই তফসিলি আন্দোলনের সাথে যুক্ত থাকেন কিছু মানুষ, একটা এই সোশ্যাল মিডিয়ার চ্যানেল, তারা ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটা আলোচনা সভার উদ্যোগ নিয়েছিল। আলোচনা সভাটা হয়েছে। তো সেখানে যে আলোচনা হয়েছে আমার মতে অত্যন্ত, কি বলবো, আমার একদমই ভালো লাগেনি। আমার মনে হয়েছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্পর্শকাতর বিষয়, এই বিষয়ে আলোচনা করতে গেলে, মতামত দিতে গেলে, ভিডিও করতে গেলে আরও একটু জেনে বুঝে তারপরে এগুলো করা উচিত। যা মুখে এলো তাই বলে দিলাম এরকম একটা বিষয়, সেটা উচিত নয়। কিন্তু কালকের ওই আলোচনা সভাতে আমার সেরকমই মনে হলো, যাতে বহু মানুষ হয়তো বিভ্রান্ত হবেন, ভুল বুঝবেন, যে কারণে আমি আজকের এই ভিডিওটা করার চিন্তাভাবনা করেছি। আপনারা জানেন যে আমি উদ্বাস্তুদের নাগরিকত্বের বিষয় নিয়ে বহুদিন থেকে আন্দোলন করি, সেটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। কিন্তু তারও আগে আমি মানে ওই 80-র দশকের শুরু থেকে, 79-80 সাল থেকে যেহেতু কর্মচারী ছিলাম, তফসিলি কর্মচারী আন্দোলনের সাথেই যুক্ত ছিলাম, যে কারণে আমার জীবনের ওই সময়কালটা একটা দীর্ঘ সময় ধরে, মানে 79-80 থেকে 2002 এরকম পর্যন্ত আমি মূলত এই সংরক্ষণ বিষয় এবং অন্যান্য দলিতদের যে বিষয়, কর্মচারীদের যে বিষয়, এগুলো নিয়েই আন্দোলন করতাম। ফলে এ সম্পর্কে আমার একটা ধারণা আছে। অনেক খবরাখবর এখন আমার কাছে একেবারে সাম্প্রতিক খবরাখবর নেই, কারণ ওইটা নিয়ে আমি আর চর্চা বেশি করি না। কিন্তু একটা সাধারণ ধারণা আমার আছে। আমি সেই ধারণা থেকেই আজকের এই ভিডিওটা করব। আপনারা যারা আমার ভিডিওটা শুনবেন তাদের কাছে আমি প্রথমে বলে রাখি যে এই যে বিষয়, এই বিষয়টা অত্যন্ত জটিল বিষয়, বিতর্কিত বিষয়। আর আমি যেটা বলবো এটা কিন্তু
এই আলোচনাটা এখন চলবে অনেক দিন, এটা নিয়ে আন্দোলন সংগ্রামও হয়তো হবে। এই আলোচনার একটা শুরু মাত্র। মানে আমি যেটা বলবো হতে পারে এরপরে আরও অনেকের আলোচনা শুনে মনে হবে আমি কিছু কিছু ক্ষেত্রে সঠিক বলিনি, আমার ব্যাখ্যা হয়তো পুরোপুরি ঠিক হয়নি, এমন হতে পারে। ফলে আমার এই আলোচনাটা শুনে আপনারা এইখানে দাড়ি টেনে দেবেন না, আরও অনেকের আলোচনা শুনবেন। তবে আমি আলোচনাটা করছি এই কারণে, আমি যে কথাগুলো বলবো আমার ধারণা যে এইটা একবার যদি আপনারা একটু শুনে নিন, তাহলে অন্যান্যদের যে আলোচনা, অন্যান্য কাগজের যে লেখা, টিভিতে হোক সোশ্যাল মিডিয়ায় হোক যে আলোচনা হবে, সেটা সম্পর্কে আপনাদের একটু বিচার বিবেচনা করতে সুবিধা হবে। এই যে রায় যেটা হয়েছে, এই রায়টার মূল বিষয়বস্তু হলো যে সুপ্রিম কোর্টের এই 7 সদস্যের বেঞ্চ, 7 জন জজ সাহেব, যদিও সবাই একমত হননি, 7 জনের মধ্যে একজন দ্বিমত পোষণ করেছেন। তো তারা বলছেন যে এই যে তফসিলিদের জন্য যে সর্বভারতীয় ক্ষেত্রে তফসিলি জাতি এবং আদিবাসীদের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে আছে 22.5% সংরক্ষণ, 15% তফসিলি জাতির জন্য, 7.5% আদিবাসীদের জন্য। এই যে 22.5% সংরক্ষণ, এই সংরক্ষণের মধ্যে আবার কোটা করা যেতে পারে, মানে পার্ট করা যেতে পারে, এ বি সি এরকম করে একাধিক ভাগে ভাগ করা যেতে পারে। যদিও সামগ্রিকভাবে ওই সংরক্ষণের যে সীমা সেটা ওই 22.5%ই থাকবে, তার মধ্যে এই ভাগাভাগি করে দেওয়া। ভাগাভাগি কেন করে দেওয়া? সুপ্রিম কোর্ট মনে করেছে যে স্বাধীনতার পরে বহু বছর হয়ে গেছে, 150 বছর হয়ে গেছে, জজ সাহেবরা মনে করছেন যে এই যে রিজার্ভেশন প্রথম থেকে চালু আছে, এই রিজার্ভেশনের সুযোগ নিয়ে তফসিলিদের মধ্যে একটা অংশ, কয়েকটা সম্প্রদায়ের, কয়েকটা জাতের, মানে তফসিলি কথাটা তো হচ্ছে আসলে শিডিউল্ড, মানে হচ্ছে তালিকাবদ্ধ, 50, 60, 70, 80টা সম্প্রদায়, জাত, তাদের একটা তালিকা। তাহলে এই যে জাতগুলো আছে, নমশূদ্র, পণ্ডক্ষত্রিয়, ডোম, হাড়ি, রাজবংশী, বাউরি, বাগদি, তফসিলিদের মধ্যে, আবার আদিবাসীদের মধ্যে সাঁওতাল, মুন্ডা, ওরাও, শবর, এরকম বিভিন্ন যে সাবকাস্ট বা জাত, যেগুলো নিয়ে এই শিডিউল্ড কাস্ট এবং শিডিউল্ড ট্রাইবস এইগুলো হয়েছে। তা এই যে সাবকাস্টগুলো, আলাদা আলাদা যে জাতগুলো, এর মধ্যে একটা অংশ বেশ শিক্ষায়, চাকুরিতে, আর্থিকভাবে খানিকটা অগ্রসর হয়েছেন, আবার এর মধ্যে কিছু সাবকাস্ট বা কিছু জাতের মানুষ সেই তিমিরেই পড়ে আছেন, তাদের সেভাবে অগ্রগমন হয়নি, তারা এই সংরক্ষণের সুযোগ সেভাবে ব্যবহার করতে পারেননি, এইটা জজ সাহেবরা মনে করছেন। ফলে একসঙ্গে থাকার জন্যে তফসিলিদের ভাগের যে কোটা, এইটা ওই এগিয়ে যারা গেছেন তারাই বেশিটা তারা কুক্ষিগত করে ফেলছেন, আর অন্যরা বঞ্চিত হচ্ছেন, এইটা জজ সাহেবরা মনে করেছেন। সেই জন্য বলছে এটা যদি ভাগ করে দেওয়া যায়, যে বেশি পিছিয়ে যারা, তারা একটা ক্যাটাগরি, তাদের জন্যে ওই 22.5-এর মধ্যে 10, 12, 14 যা হোক একটা পার্সেন্টেজ আলাদা করে দেওয়া হলো, সেটা ওই পিছিয়ে পড়া অংশের মধ্যে প্রতিযোগিতায় তারা চাকরিগুলো পাবেন, শিক্ষাটা পাবেন, তাহলে তারা খানিকটা সুযোগ পাবেন। আর আবার উপরের দিকে যারা একটু উঠে গেছেন
তাদের মধ্যে প্রতিযোগিতা হোক, তাদের জন্য যে কোটাটা বণ্টিত হবে সামগ্রিকভাবে এই 22.5-এর মধ্যে, এইটা মনে করেছেন জজ সাহেবরা। এটা আপনারা জানেন যে 22.5 হলো সর্বভারতীয় ক্ষেত্রে, এটা সর্বভারতে যে হিসাব, যে এই সংখ্যায় তফসিলি জাতি আছে, এই সংখ্যায় তফসিলি আদিবাসী আছেন, যদিও এটা কিন্তু অনেক আগের হিসাব। আমার ধারণা এই 22.5 এটা 25% থেকে বেশি হয়ে গেছে। সংবিধানের কিন্তু নির্দেশ যে এই তফসিলি জাতি আদিবাসীরা তাদের সংখ্যার অনুপাতে সংরক্ষণ পাবেন। সুপ্রিম কোর্টের জজ সাহেবরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে নীরব। তারা এটা বলতে পারতেন যে একটা কমিশন করো, হিসাব নিকাশ করো, যদি তারা 25%, 27% হয়ে থাকে তাহলে তাদের সংরক্ষণ বাড়াও, কিন্তু সেটা তারা করেননি। শুধু এই জাজমেন্টের না, এখন অবধি এটা হয়নি। এইটা হওয়া দরকার এবং তফসিলিদের এই দাবিটা জোরে সোরে তোলা দরকার। এটা অল ইন্ডিয়ার কথা বললাম। আবার প্রত্যেকটা রাজ্যের যে চাকরি, রাজ্য সরকারি চাকরি যেগুলো, সেক্ষেত্রে কিন্তু আবার সংরক্ষণের কোটা, শতকরা হার, কোটার পরিমাণ এটা কম বেশি আছে। কম বেশি মানে যে রাজ্যে তফসিলি জাতি বা তফসিলি আদিবাসী বেশি সেখানে তাদের সংরক্ষণটাও বেশি, যেখানে কম তাদের সংরক্ষণটাও কম। যেমন ধরেন পশ্চিমবঙ্গে তফসিলি জাতি তারা 22% সংরক্ষণ পান স্টেট গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিং চাকরির জন্যে, আর তফসিলি আদিবাসী যারা তারা পান 6% সংরক্ষণ। এই 22 আর 6 28। এক্ষেত্রেও আমার ধারণা যে অন্তত 32% এখন তফসিলি জাতি আদিবাসী পশ্চিমবঙ্গে। ফলে তাদের কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি চাকরি এবং শিক্ষার ওই 32%ই সংরক্ষিত হওয়া উচিত। অনেক প্রগতিশীল লোক আছেন যে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছেন না। তফসিলিদেরও উচিত এই দাবিটা জোরে সোরে তোলা। যাক, সেটা আজকের আলোচনার বিষয়বস্তু নয়। তো এইটা করেছেন। এবারে কালকের আলোচনা যেটা শুনলাম, এবং কালকেই আমি একটা বনগাঁতে একটা অনুষ্ঠানে গেছিলাম। সেই অনুষ্ঠানে অনেকে এক জায়গায় হয়েছিলাম, সেখানে অনেকে আমাকে বললেন যে এরকম জাজমেন্টটা হয়েছে, এর বিরুদ্ধে কিছু একটা করা দরকার, স্বীকৃতি কী করছো না করছো ইত্যাদি ইত্যাদি। কিন্তু কালকের আলোচনায় এবং এই যে বিভিন্ন লোকে যেটা বলছেন তার মধ্যে তারা একটা শব্দ বলছেন যে ক্রিমিলিয়ার, একটা ক্রিমিলিয়ার করার কথা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আমার মনে হয় সুপ্রিম কোর্ট, আমি জাজমেন্টটা পড়িনি, বিভিন্ন কাগজে যেটা বেরিয়েছে সেটার উপরে নির্ভর করে বলছি। আসলে আমরা তো আদার ব্যাপারই, মানে আমাদের সমস্যা হলো এই জাজমেন্টগুলো আমাদের হাতে পৌঁছাতে সময় লেগে যায়। তো যাই হোক, সেই জাজমেন্টটা না পড়েই আজকের ভিডিওটা করছি। তো আমি বিভিন্ন কাগজ পড়ে যেটা মনে হয়েছে, এখানে ক্রিমিলিয়ারের ধারণা যেটা ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে ছিল, এখানে সেরকম কিছু জজ সাহেবরা বলেননি। ওবিসির ক্ষেত্রে ক্রিমিলিয়ার যেটা বলেছিলেন, একটা নির্দিষ্ট আয়, সে আয়ের বেশি যারা আয় করেন তারা ওবিসি হিসেবে গণ্য হবেন না, সংরক্ষণের সুযোগ পাবেন না, ওবিসি হিসেবে সংরক্ষণের সুযোগ পাবেন না। কিন্তু এক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে বলছেন যে তফসিলিদের মধ্যে যারা এগিয়ে থাকা, তাদের থেকে পিছিয়ে থাকা যারা আলাদা করছেন বটে, কিন্তু যারা এগিয়ে থাকা তারা শিডিউল কাস্ট থাকবেন না এরকম কিন্তু নয়, মানে তাদের ওই বাদ দিয়ে দেবেন এরকম কিন্তু নয়। হতে পারে, এটা কি হবে জানি না, এটা পরবর্তীকালে হয়তো সরকার ঠিক করবেন যে 10টা কমিউনিটি যদি এগিয়ে থাকা মনে করেন, সেই 10টা কমিউনিটির লোক সংখ্যা হিসাব করে সেই অনুপাতে তাদের সংরক্ষণ দেওয়া হলো। পিছিয়ে পড়া যে সম্প্রদায়গুলো, তাদের যে সংখ্যার অনুপাত, সেই অনুপাতে তাদের সংরক্ষণটা বন্টন করে দেওয়া হলো। সাধারণভাবে এই যে বিষয়, এইটা আমার মনে হয় না যে এটা খুব অন্যায় কিছু।
মানে আমি এই কথাটা বলছি, এই কথাটা বললে শিডিউল কাস্টের মধ্যে আমাদের এই বন্ধুবান্ধব অনেকের সংগঠন হয়তো আমার বিরোধিতা করবেন, কিন্তু আমি বলছি এটা খুব খোলা মনে ভাবতে হবে। এটা তো অস্বীকার করলে চলবে না যে শিডিউল কাস্টের মধ্যে আজকে নমশূদ্র, পণ্ডক্ষত্রিয়, রাজবংশী এরকম 3-4টে সম্প্রদায়, তারাই সংরক্ষণ যেটুকু কার্যকরী হয় তার বেশিটাই তারা ভোগ দখল করেন। আবার যদি আপনি এখানকার ডোমদের কথা বলেন, কাওরাদের কথা যদি বলেন, তাহলে তাদের অবস্থা খুব খারাপ। মানে খোঁজখবর নিয়ে দেখুন, তারা ভীষণ খারাপ। ফলে যদি সত্যি সত্যি মানে আসলে এইটাতে তারা উপকৃত হবেন কিনা সে আলোচনাটা আমরা পরে করব, কিন্তু আমি ধরে নিচ্ছি থিওরিটিক্যালি যে যদি তাদের কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা হয়, তারা যদি পান, এরকম ব্যবস্থা যদি করা যায়, তাহলে এটা আপত্তি করা কি উচিত? আমি অন্তত মনে করি উচিত নয়। আদিবাসীদের মধ্যেও সাঁওতাল, মুন্ডা তারা খানিকটা এগিয়েছেন, কিন্তু যদি শবরদের কথা বলেন, আপনি যদি বেদিয়াদের কথা বলেন, আপনি যদি এরকম যারা ওরাওদের কথা বলেন, তারা কিন্তু আরও বেশি পিছিয়ে। ফলে এই ভাগাভাগি করে যদি সত্যি সত্যি তারা কিছুটা উপকৃত হন, তাহলে এইটাতে আপত্তি করার কিছু নেই। এইটা অন্তত আমার মত। এইটা বলে নিয়েই এইবার এটা কতটা কার্যকরী করা যায় বা যায় না, এইটা নিয়ে কতটা আসলে যাদের সুবিধার কথা বলা হচ্ছে তাদের কথা বলে অন্যভাবে ঘুরিয়ে এই সুবিধাগুলো উচ্চবর্ণের মানুষেরা ভোগ দখল করবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনাটা হতে হবে। কারণ এইটা হচ্ছে বাস্তব, যেটা সেটা উপেক্ষা করা যায় না। নীতি তৈরি করতে গেলে তার বাস্তবায়নটাও মাথায় রাখতে হয়। এরকম নীতি নৈতিকতার কথা বললাম যেটা বাস্তবায়ন করা যায় না, এটা তো অর্থহীন, এটা ঠিক নয়। তো আমি শুরুতে যেটা বলবো যে দেখুন, এই বিষয়টার দুটো দিক আছে। একটা দিক হলো আইনগত দিক বা সংবিধানের যে নির্দেশ, সাংবিধানিক দিক, যে শিডিউল কাস্টের মধ্যে এই ভাগাভাগি করা যায় কি যায় না, সংবিধান সেটাকে মান্যতা দেয় কি দেয় না, এইটা কিন্তু একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন তার অ্যাপ্লিকেশন, তার কার্যকারিতা কিভাবে সেটা অনুশীলন হবে, প্রয়োগ হবে, এটা অন্য একটা দিক। আমি এই যে সাংবিধানিক যে প্রশ্ন, সেই প্রশ্নটা যে অত্যন্ত জটিল, এইটা কিন্তু অস্বীকার করলে হবে না। কারণ এটা নিয়ে দীর্ঘদিন থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারবার জাজমেন্ট দিয়েছেন, এবং একবার যে জাজমেন্ট দিয়েছেন পরবর্তীকালে তার বিপরীত জাজমেন্ট দিয়েছেন। তার মানে জজ সাহেবরাও কিন্তু এই ব্যাপারে নানান দৃষ্টিভঙ্গি থেকে নানানজন দেখছেন, পক্ষে বিপক্ষে এটা হচ্ছে, বিভিন্নভাবে ব্যাখ্যার পার্থক্য হচ্ছে, যেটা আমি যেমন বলছি আমার ব্যাখ্যার সাথে হয়তো অনেকে একমত হবেন না। তা আমি একটু ইতিহাসটা আপনাদের একটু বলি। ইতিহাসটা বলার দরকার এই কারণে, কালকের আলোচনায় দেখলাম এখানে নিখিল বিশ্বাস বলে একজন বলছিলেন যে এর আগে নাকি 9 সদস্যের সুপ্রিম কোর্টের বেঞ্চ একটা জাজমেন্ট দিয়েছিল, ফলে সেই জাজমেন্ট আবার এখন 7 সদস্যের জাজ কি করে পাল্টে দেন, এটা করা যায় না, ইত্যাদি ইত্যাদি। এইগুলো ঠিক না, উনি বেঠিক বলছিলেন, এরকম হয়নি। এর আগের যে জাজমেন্ট হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটা 5 সদস্যের জাজমেন্ট ছিল। ফলে আজকে 7 সদস্যের জাজমেন্ট যদি হয়, তাহলে ওইটাকে সুপারসিড করতেই পারে। ফলে এরকম নানান রকমের ভুল আলোচনা, ভুল ধারণা, ওই ক্রিমিলিয়ারের ধারণা তারাও বলছিলেন। পীযূষ গাইন বলে একজন ছিলেন, তিনিও বলছিলেন। সঞ্চালক ছিলেন শরদিন্দু, হ্যাঁ, সেও দেখলাম, শরদিন্দু স্বভাবই তাই, যে যা বলেন তাইতে হ্যাঁ হ্যাঁ করে যান। নিখিল বিশ্বাসও দেখলাম এরকম কিছু ভুল তথ্য, ভুল আলোচনা করলেন। আমি এই ভুল বলছি মানে তাদের হেটা করার জন্য বলছি না, আমি এটা বলছি যে আমার ভুল মনে হয়েছে। ফলে এইটা নিয়ে
আমি বললাম অন্য সবাই এটা বিবেচনা করবেন, আমার কথাটাও বেঠিক হতে পারে, হয়তো তারাই ঠিক বলেছেন, এটাও হতে পারে, কিন্তু আপনারা এগুলো ভাববেন, তাদের কথা শুনেছেন, আরও শুনবেন, আমার কথাও আজকে শুনবেন। আমি এই ইতিহাসটা আপনাদের বলি। ইতিহাসটা হচ্ছে 1975 সাল, তার মানে হচ্ছে এখন থেকে 50 বছর আগে। 50 বছর আগে হরিয়ানার যে সরকার, রাজ্য সরকার, তারা এই শিডিউল কাস্টের মধ্যে যারা বেশি পিছিয়ে তাদের জন্য একটা আলাদা সংরক্ষণের ব্যবস্থা করেছিল। ওই বাল্মীকি মানে এই যে ঝাড়ু আর ইত্যাদি ইত্যাদি সুইপিংয়ের কাজ টাজ করতেন, এরকম আরও একটা দুটো কমিউনিটি যারা অত্যন্ত ডিস্ট্রেস কন্ডিশন, খুব খারাপ অবস্থার মধ্যে ছিলেন, অত্যন্ত পিছিয়ে পড়া, গরিব, হ্যাঁ, লেখাপড়া একেবারেই নেই তাদের মধ্যে, এরকম যারা, তাদের জন্য একটা ব্যবস্থা 1975 সালে এটা পাঞ্জাব সরকার করেছিলেন। তো আমার মনে হয় পাঞ্জাব সরকারকে এটা নিন্দা করার কিছু নেই, আমি অন্তত মনে করি না। আর আমি এখনো জানি না যে তার কোনো খারাপ প্রভাব কিছু পড়েছে কিনা। কিছুটা যে তাদের সুবিধা হয়েছে এ ব্যাপারে আমি কিছু খবরাখবর জানি, কিন্তু এর খারাপ প্রভাব কিছু হয়েছে কিনা জানি না। যদি তেমন হয় নিশ্চয়ই কেউ না কেউ আলোচনা করবেন, আমার কথা শুনেও কেউ বিরোধিতা করবেন। এইটা পাঞ্জাব সরকার করেছিল। এবারে এটা হয়েছে 75 সালে, তার অনেক পরে 2000 সালে, 25 বছর পর, এই 2000 সালের ব্যাপারটা আমার খুব মনে আছে। এটা অন্ধ্রপ্রদেশ সরকার, অন্ধ্রপ্রদেশের যে শিডিউল কাস্ট তাদের মধ্যে এরকম ভাগাভাগি করার একটা সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সেখানে একটা আন্দোলনও হচ্ছিল। আমার কমিউনিটিগুলোর নাম অত মনে নেই, আমরা তো অন্য প্রদেশের কমিউনিটি মানে জাতগুলোর নাম অত জানি না, তবে ওই দুটো নাম আমার খুব মনে আছে, মালি এবং মাদিকা। মালি বোধহয়, মালি নয়, এরকম একটা মাদিকারা একটু পিছিয়ে, তারা একটা আন্দোলন করছিলেন, কমিউনিটিটাও বড়। এবং এইসব কারণেই, এবং এর সাথে একটু রাজনৈতিক স্বার্থ জড়িত থাকে দলগুলোর, যে এইটা দিলে যদি মাদিকারা যারা একটু বেশি পিছিয়ে তারা খুশি হন। সবসময় শুধু তাদের উন্নতির কথা ভাবেন না, বিভিন্ন দল গভর্নমেন্ট তো তাদের রাজনৈতিক দলীয় স্বার্থের কথাও ভাবেন। তো এইটা করেছিল মালা এবং মাদিকা, মালি না, মালা এবং মাদিকা। তো এইটা হয়েছিল। তো এইটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে হয়েছিল, মামলা হয়েছিল। মামলা হলে এই 2000 সালে গভর্নমেন্ট করলো, 2004 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত, এটা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়, বেআইনি বলে দেয় বা সংবিধান বহির্ভূত বলে রায় দেয়, ফলে ওটা বাতিল হয়ে যায়। তো 2000 সালে করলো, 2004 সালে বাতিল হয়ে গেল, কিন্তু 75 সালের সেই পাঞ্জাবেরটা কিন্তু বহাল রইল। এইবারে এই 2004 সালে যখন সুপ্রিম কোর্ট অন্ধ্রপ্রদেশের এই বিষয়টাকে বাতিল করে দিল, তখন একটা অংশের মানুষ তারা এইটাতে উৎসাহিত হলেন। এই পাঞ্জাব হরিয়ানা এদিককার মানুষ যারা, তারা উৎসাহিত হয়ে তারা আবার পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে ওই পাঞ্জাবের ওই যে সংরক্ষণের মধ্যে ভাগাভাগি, তার বিরুদ্ধে মামলা করে। তার বিরুদ্ধে মামলা করলে ওই সুপ্রিম কোর্টে কোর্ট করে সুপ্রিম কোর্টকে সামনে রেখে, যে সুপ্রিম কোর্টে এটা বাতিল করেছে, সেইটাকে সামনে রেখে 2006 সালে, এটা 2006, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 2006 সালে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট পাঞ্জাবের ওই যে 75 সালে যেটা বাল্মীকি এবং ওদের জন্য করেছিল, ওই ভাগাভাগিটাকে বেআইনি বা সংবিধান বহির্ভূত বলে খারিজ করে দেয়। এইটা যখন করে দিল, কিন্তু পাঞ্জাব গভর্নমেন্ট কিন্তু নাছড়বান্ধা ছিল। তাদের ধারণা ছিল যে না, এটা ওই একেবারে পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর জন্য একটু আলাদা ব্যবস্থা রাখা দরকার। ফলে এই আইনের যে প্রশ্নগুলো উঠেছিল, যেখানে যেখানে ত্রুটি বলে ওই সংবিধানটা, এই সংরক্ষণটা খারিজ করেছিল, সেই সব জায়গা সারাই টারাই করে নিয়ে এদিক ওদিক করে ওরা আবার পাঞ্জাবে আরেকটা আইন তৈরি করে যাতে ওরা সংরক্ষণটা পায়। এইটা ওরা 2006 সালেই, যে 6 সালে খারিজ করলো, ওই
2006 সালেই আবার পাঞ্জাব ওটাকে চালু করে দিল, আইনটা পরিবর্তন করে, কিছুটা ঈষৎ পরিবর্তিত করে। তখন এইটা আবার কিন্তু ওই হরিয়ানা পাঞ্জাব হাইকোর্টে 2010 সালে আবার মামলা করে এই নতুন যে আইনটা করলো তার বিরুদ্ধে, এবং এইটা আবার খারিজ হয়ে যায়। ওই 2006 সালেরটা আবার 2010 সালে খারিজ হয়ে যায়। 2010 সালে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট খারিজ করে দেয়। এর পরের ঘটনা হলো 2014 সাল। 2014 সালে ওই 5 জাজেস বেঞ্চ তারা, আমার যতদূর জানা আছে, তারা আবার বলে রাজ্য সরকার চাইলে এই ভাগাভাগিটা করতে পারে। এই রায় 5 বেঞ্চ জাজ এটা করেছিল, এবং সেই সিমিলার একই রকম, হয়তো আরও কিছু এদিক ওদিক আছে। 2024 সালে 7 জাজেস বেঞ্চ সেই একই কথা বললেন। ফলে আমি বলছি যে বিষয়টা এক কথায় জবাব দিয়ে দেওয়ার মতো বিষয় নয়, কারণ এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যাখ্যা হয়েছে। তো ইতিহাসটা একটু জানা থাকলে আমাদের পক্ষে একটু সুবিধা হয়। এখন প্রশ্ন হলো যে এই জাজমেন্টটা কিন্তু হয়েছে, বিশেষ করে গাভাই সাহেব, ওই 7 জন জাজের মধ্যে একজন গাভাই আছেন, এবং এই গাভাই সাহেব সম্ভবত 7 জন জাজের মধ্যে শিডিউল কাস্ট। মানে এই গাভাই সাহেব যে শিডিউল কাস্ট এটা আমি শিওর। এটা শিওর এই কারণে, ওনার বাবা ছিলেন RS গাভাই। তিনি মহারাষ্ট্র উচ্চসভায় উচ্চকক্ষে, মহারাষ্ট্র বিধানসভার উচ্চকক্ষে 20-22 বছর একটানা স্পিকার ছিলেন। পরে এমপিও হয়েছিলেন রিপাবলিকান পার্টির, 2-3বার এমপি হয়েছিলেন লোকসভা এবং রাজ্যসভায়। তারপরে বিহারের রাজ্যপাল হয়েছিলেন, তারপরে কেরলের রাজ্যপাল হয়েছিলেন তার ছেলে। এবং আমরা যখন গাভাই সাহেবের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, আমরা রিপাবলিকান পার্টি করতাম, ওনার বাড়িতেও আমার যাতায়াত ছিল। আমরা যখন যেতাম তখন আমরা এই গাভাই সাহেবকে দেখেছি। তিনি তখন মনে হয় বম্বে হাইকোর্টে উকিল ছিলেন, পরে ওখানে জজ সাহেবের, এখন সুপ্রিম কোর্টের সেই সময় চিনতাম, তিনিও আমাদের চিনতেন। তো ইনি শিডিউল কাস্ট, আমি যে এই কথাটা বললাম এখানে, ইনি যে শিডিউল কাস্ট এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তিনিও কিন্তু ওই কম্পার্টমেন্ট করার পক্ষে বলেছেন, এবং তিনি যেটা বলেছেন, দেখুন আমরা আনন্দবাজার পড়ে বলছি, তিনি প্রায় 250 পাতার রায় লিখেছেন। তাতে কি কি যুক্তি দিয়েছেন আমরা কিন্তু জানি না। আমার মনে হয় আনন্দবাজার ঠিক যেভাবে লিখেছেন সেটা তার ভাবনা চিন্তার সঠিক প্রতিফলন নাও হয়ে থাকতে পারে, আমার এরকম মনে হচ্ছে। কারণ ওই পরিবারে একটা এইসব বিষয় নিয়ে একটা আলোচনা, একটা পরিবেশ আছে, সেখানে এতটা এইভাবে লেখার কথা নয়। এটা আমি আমার অনুমানের কথা বলছি। তো তিনি লিখেছেন যে যারা এগিয়ে গেছেন শিডিউল কাস্টের মধ্যে, তাদের জন্য যারা পিছিয়ে আছেন তারা সুযোগটা পাচ্ছেন না। আমি কিন্তু এই যুক্তির সাথে একমত নই, এবং এই যুক্তির সাথে একমত নই বলেই এই যে জাজমেন্টটা, এই জাজমেন্টটাকেও আমি মনে করি যে এই জাজমেন্টটাও সঠিক জাজমেন্ট হয়নি। কারণ এরকম একটা জাজমেন্ট দিতে গেলে সুপ্রিম কোর্টের আরও অনেক তথ্য সংগ্রহ করা দরকার ছিল। সেই তথ্যগুলো এরা সংগ্রহ করেনি। যদিও সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে ওইটা যদি করতে হয়, ওই ভাগাভাগি যেটা করতে, যে রায়টা দিয়েছেন তারা সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্টে যে রায় তারা দিয়েছেন বলছে এটা যদি কার্যকরী করতে হয়, রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছেন, তাহলে তার আগে ব্যাপক অনুসন্ধান করতে হবে, এবং তার জন্য এই কাস্ট সেন্সাসটাও জরুরি এই কথা বলেছেন। যে ওই যে কাস্টগুলোর মধ্যে কে কতটা এগিয়ে কতটা পিছিয়ে, এই বিষয়টা খুব ভালো করে জানা দরকার। এইটা যেমন একটা বিষয়, সেটা বলেছেন জজ সাহেবরা। সেই সাথে আরেকটা প্রয়োজন ছিল, সেটা হলো এই যে সংরক্ষণটা আছে তফসিলিদের জন্যে, তা কত শতাংশ কার্যকরী হচ্ছে, কত শতাংশ ফুলফিল হচ্ছে, এইটা জানা দরকার ছিল। সেইটা যদি জানা যেত তাহলে বোঝা যেত যে যারা পিছিয়ে পড়ছেন তফসিলিদের জন্যে আর যারা এগিয়ে আছেন
এই এগিয়ে যারা আছেন তাদের জন্য পিছিয়ে পড়া লোকজন সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন কি হচ্ছেন না, এইটা বোঝা যেত। আমি যেটা বলতে চাইলাম, আমি কি বোঝাতে পারলাম? আমি বলছি ধরুন 22.5% রিজার্ভেশন, যদি দেখা যায় 22.5% পুরোপুরি তফসিলিরা পাচ্ছেন, তাহলে একটা আন্দাজ করা যায় যে হয়তো পিছিয়ে পড়া লোকজনগুলো বঞ্চিত হচ্ছেন। কিন্তু যদি দেখা যায় 15% মাত্র কার্যকরী হয়, 7.5% তারপরেও খালি থেকে যায়, এই এগিয়ে থাকা লোকজন থাকার পরেও খালি থেকে পড়ে যায়, তাহলে এই এগিয়ে থাকা শিডিউল কাস্টের মধ্যে এগিয়ে থাকা লোকের জন্য শিডিউল কাস্টের মধ্যে পিছিয়ে পড়া লোকগুলো বঞ্চিত হচ্ছেন, এই যুক্তিটা কিন্তু দোপে টেকে না। কিন্তু এইটা কিন্তু একটা খুব বড় ব্যাপার এবং এইটা একটা ব্যাপক অনুসন্ধান প্রয়োজন। তা আমি এক্ষুনি এই আজকালের মধ্যে টাইমস অফ ইন্ডিয়া একটা হিসেব দিয়েছে, আমি সেই হিসেবটা আগে আপনাদের একটু বলি, বলে তারপর আমি এই আলোচনা বা এর ব্যাখ্যায় আর একটু আসবো। সেটা হলো কেন্দ্রীয় সরকারি চাকরির একটা হিসাব, টাইমস অফ ইন্ডিয়া 4 তারিখ মানে কাল পরশু এই হিসেবটা তারা প্রকাশ করেছে, হয়তো পরিসংখ্যানটা একটু আগের হবে, প্রকাশ করেছে 4 তারিখে। তাতে বলছে যে কেন্দ্রীয় সরকারি চাকরি, এটা কিন্তু মাথায় রাখবেন, কেন্দ্রীয় সরকারি চাকরিতে রিজার্ভেশনটা অনেকটাই কার্যকরী হয়, রাজ্য সরকারগুলো আরও বেশি বঞ্চনা করে, আরও বেশি কারচুপি করে। সে আলোচনা আমি পরে যাচ্ছি। কেন্দ্রীয় সরকারি চাকরিতে এ ক্যাটাগরির চাকরি, যেটা এ ক্যাটাগরি ভালো চাকরি, সেইটাতে শিডিউল কাস্টের জন্যে সংরক্ষিত হচ্ছে 15%, তার মধ্যে 13.2% ফুলফিল হয়েছে, তার মানে পুরোটা ফুলফিল হয়নি, প্রায় 2% খালি পড়ে আছে, ওইটা উচ্চবর্ণদের দিয়ে পূরণ হয়েছে রিজার্ভ করে নিয়ে। আর যেখানে 7.5% আদিবাসীদের, সেখানে 5.5% পূরণ হয়েছে, মানে 2% খালি পড়ে আছে। ফলে ওদের এই সাঁওতাল মুন্ডাদের জন্য যদি সবররা বঞ্চিত হতেন, তাহলে ওই 2% কিন্তু পড়ে থাকতো না, এটা বোঝা দরকার। ঠিক একইভাবে বি ক্যাটাগরিতে, যেখানে 15% তফসিলিদের জন্য সংরক্ষিত, তফসিলিরা পেয়েছেন কিন্তু 17%, মানে মেরিটে যারা গেছেন তারা চলে গেছেন জেনারেল কোটাতে, আর 15% পুরোপুরি ফুলফিল হয়েছে, ফলে সেখানে 2% বেশি পেয়েছেন। এটা বি ক্যাটাগরি, এটাও অফিসার পোস্ট, এটা তফসিলি জাতি। আদিবাসীরা পেয়েছেন 6.9, প্রায় 7.5-এর কাছাকাছি, সামান্য কম পেয়েছেন, পুরোটা ফুলফিল হয়নি আদিবাসীদের ক্ষেত্রে। এবার সি ক্যাটাগরি ক্লার্ক, সি ক্যাটাগরিতে তফসিলিরা পেয়েছেন 18.6, 15 জায়গায় 18.6, মানে 3.5% তারা বেশি পেয়েছেন, মানে 3.5% চলে গেছে জেনারেল মেরিটে। ফলে এই জায়গাতে বঞ্চিত হওয়ার প্রশ্নটা কিন্তু আছে, হতে পারে। আর আদিবাসীদের ক্ষেত্রে পূরণ হয়েছে 7.7, মানে 7.5 হয়েও সামান্য বেশি এই সি ক্যাটাগরিতে, ক্লারিক্যাল জব যেটা। আর ডি ক্যাটাগরি মানে ক্লাস 4 স্টাফ, সেখানে কেন্দ্রীয় সরকারি চাকরিতে তফসিলিরা আছেন 36.9, তার মানে প্রায় 37%, তাহলে 15 জায়গায় 37, তার মানে হলো ডাবলেরও বেশি। আর আদিবাসীরা হচ্ছে 6.9, 7.5 জায়গায় 6.9, প্রায় কাছাকাছি পূরণ হয়েছে তাদেরটা। এবং এটা গড় অ্যাভারেজ যদি করেন, তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি চাকরিতে তফসিলিরা পেয়েছে 18.4%, পাওয়ার কথা 15%, পেয়েছে 18.4%, আর আদিবাসীরা পেয়েছেন 7.4%, মানে 7.5 জায়গায় প্রায় সামান্য কম, 7.5%ই পেয়েছেন। তাহলে দেখুন, কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু তফসিলি কোটা পুরোপুরি পূরণ হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই জেনারেল মেরিটে চলে গেছেন, ফলে তাদের সংখ্যাটা অনেক বেড়ে গেছে।
এইবারে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির হিসেবটা একটু দেখুন। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে টিচিং স্টাফ এইটা শিডিউল কাস্ট পেয়েছে 10.9, তার মানে 11%, 4% ফাঁকা থেকে গেছে। আর শিডিউল ট্রাইবের পূরণ হচ্ছে 4.9, মানে 5ই ধরুন, তাহলে 2.5% ফাঁকা পড়ে আছে। ওইটা ডিরিজার্ভ করে মানে উচ্চ বর্ণরা ঢুকে পড়েছেন। প্রফেসরের পোস্টে শিডিউল কাস্ট 7.5% চাকরি পেয়েছেন, পাওয়ার কথা 15, অর্ধেকেরও কম। আর আদিবাসীরা পেয়েছেন 1.8, আরও কম, 7.5 জায়গায় 1.8। অ্যাসোসিয়েট প্রফেসর সেখানে 15%-এর জায়গায় তফসিলিরা পেয়েছেন 8, মানে অর্ধেকটা পূরণ হয়েছে। আর আদিবাসীদের ক্ষেত্রে রয়েছে 2.6, 2.5, মানে 1/3। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেখানে তফসিলিরা পেয়েছেন 12.1, 15 জায়গায় 12.1, 3% কম। আর আদিবাসীরা পেয়েছেন 5.9, 6 ধরুন, তাহলে 1.5% কম। নন টিচিং স্টাফ সেখানে আদিবাসী তফসিলিরা পেয়েছেন 9.5, তার মানে 6%, 5.5% ডিরিজার্ভ হয়ে গেছে, কম পেয়েছে। আদিবাসীরা পেয়েছে 5.4। তাহলে একটা জিনিস একটুখানি এখানে দেখুন যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির যেখানে ক্লাস 1 অফিসার, ক্লাস 2 অফিসারের ক্ষেত্রে 13%, 17% সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে, ইউনিভার্সিটিগুলোতে নন টিচিং স্টাফ মাত্র 9% পাওয়া যাচ্ছে। বলছে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। এটা কি বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাসযোগ্য নয়। এই যে কারচুপিগুলো বোঝা দরকার। এবং ইউনিভার্সিটিতে গ্রুপ এ, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে জায়গাগুলো ABC হিসেব করলে দেখুন, ইউনিভার্সিটিতে 5.8% পেয়েছেন শিডিউল কাস্টরা, 15 জায়গায় 5.8, আদিবাসীরা 4.1। গ্রুপ বিতে, মানে একটু কম উচ্চদরের অফিসার পোস্ট যেটা ইউনিভার্সিটিতে, সেটা পেয়েছেন 10.3 শিডিউল কাস্ট, 15 জায়গায় 10.3, 3/2 পেয়েছে, 1 ভাগ পাননি। আর আদিবাসীরা পেয়েছেন 5, এরা 3/2 পেয়েছেন, 1 ভাগ পাননি। ক্লারিক্যাল ক্ষেত্রে পেয়েছেন 9.5 তফসিলিরা, 15 জায়গায় 9.5। যেখানে টিচিং স্টাফ 10, 11, 12 হয়ে যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে 18%, 17% হয়ে যাচ্ছে, সেখানে ইউনিভার্সিটিতে গ্রুপ ডির ক্ষেত্রে, এই কেরানির ক্ষেত্রে 9.5। মানে এগুলো হচ্ছে সব, এইটাই হচ্ছে অবিচার এবং বৈষম্য এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে। এবং এইটাতে আমাদের সুপ্রিম কোর্টের জজ সাহেবদের একটা জানা দরকার ছিল। একটা সুপ্রিম কোর্টের রায়ের একটা অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এটা আমারই লেখা একটা বইতে তথ্যগুলো আছে। এইটা 1992 সালে যে ইন্দিরা সাহানি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে মন্ডল কমিশনের যে রায়, ফুল বেঞ্চ, সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ তার রায় এক জায়গায় বলেছিল। কি বলেছিল আমি ইংরেজির অনুবাদটা আপনাদের পড়ে শোনাই। একদম কোট আনকোট করে বলছি। কোট, স্বাধীনতার পর এতদিনেও কেন দলিত জনগণের দুরবস্থার এমনকি সামান্যতম উন্নতি হয়নি? কেন তাদের উন্নতির জন্য রচিত প্রকল্পসমূহ কেবল কাগজেই রয়ে গেল? তার একটি বড় কারণ যে সহজ সত্যের মধ্যে নিহিত, তা হল প্রকল্পগুলি রূপায়ণের দায়িত্বে আসীন উচ্চবর্ণের মানুষেরা তফসিলি ও আদিবাসীদের সমস্যাবলী সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। আনকোট।
এটা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ তাদের যে রায়, সেই রায়ের মধ্যে এক জায়গায় তারা এই কথাগুলো উল্লেখ করেছে। আমি এই প্রসঙ্গে আরও দুই একটা মন্তব্য বলবো, তাহলে এইটা বোঝা যাবে সুপ্রিম কোর্ট এটা রায় দেওয়ার সময় এইসব হিসাবগুলো কেন আনলেন না, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদেরও এটা একটু বোঝা দরকার। ধরুন আমি আর দুই একটা ঘটনা এরকম বলি। একটা তো বললাম, মন্ডল কমিশনের মামলায় সুপ্রিম কোর্ট এই কথা বলেছিল। এই কেন ফুলফিল হয় না সেটা নিয়ে এটা বোঝা যাবে। আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন মিস্টার রেড্ডি। এটা অনেকটা আগে, মানে বেশ কয়েক বছর আগে আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন মিস্টার রেড্ডি। তিনি বলছেন যে সারা পৃথিবীতে মানুষের মর্যাদা নির্দিষ্ট হয় তার জ্ঞান, দক্ষতা ও অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে, কিন্তু এদেশে তা হয় না। এদেশে কোনো নিম্নবর্ণীয় মানুষ যতই জ্ঞান অর্জন বা অর্থ উপার্জন করেন না কেন, তিনি নিজহীন হিসেবেই গণ্য হবেন। ডক্টর আম্বেদকর তার প্রকৃষ্ট উদাহরণ। এইটা আইন কমিশনের চেয়ারম্যান মিস্টার রেড্ডি এই কথা বলেছিলেন। তারপরে জাতিসংঘের একটা মন্তব্য আমি আপনাদের পড়ে শোনাই। এগুলো কোট আনকোট করেই বলছি। কোট: ভারত সরকার অস্পৃশ্যদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পৃথিবীর মধ্যে ভারতেই বর্ণ বৈষম্যবাদ সবচেয়ে জঘন্য মাত্রায় আজও বিদ্যমান। আনকোট। বম্বে হাইকোর্টের একজন বিচারপতি ছিলেন মিস্টার এইচ সুরেশ। তিনি একটা সরকারি কমিটির চেয়ারম্যান হিসেবে অনুসন্ধান করতে এসে অনুসন্ধান করে একটা রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টের এক জায়গায় লিখছেন, ভারতের মাটিতে বর্ণ বৈষম্যবাদ দক্ষিণ আফ্রিকার থেকেও তীব্র। বর্ণ বৈষম্যবাদ ভারতে এত বেশি যে তা একটা প্রাতিষ্ঠানিক রূপ পরিগ্রহ করেছে। এটা আমার আপনার মতো লোকে বলছেন না, আমি বলছি কিছু বিশিষ্ট মানুষের পর্যবেক্ষণ। 12ই ডিসেম্বর, এটা 1999 সালের 12ই ডিসেম্বর, জিএস ভার্মা, যিনি ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন, তিনি বলছেন, কোট: বর্ণ হিন্দুদের হৃদয়ে পরিবর্তন না হলে ভারতের সব আইন দলিতদের কাছে কথার কথা হয়ে থাকবে। আর একটা মাত্র এরকম উদাহরণ দিই, সেটা হলো, যেহেতু এটা সুপ্রিম কোর্টের কেস, তো এই ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন একসময় কে রামস্বামী। কে রামস্বামী ভারতবর্ষের প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের। তিনি এক জায়গায় মন্তব্য করেছিলেন, কোট: এমনকি ভারতের বিচারকদেরও মনের পরিবর্তন হওয়া দরকার, কারণ তারা অনেক সময় দলিতদের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক রায় দিয়ে থাকেন। আনকোট। তো আমি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো কি একেবারে এমনি এমনি তো আসেনি। এ কথাগুলো এসেছে এর ভিত্তি আছে বলে। ফলে এই যে রায় যখন আজকের সুপ্রিম কোর্ট দিয়েছে, তখন বিভিন্ন অফিসে একটু খোঁজ নিতে হতো। ধরুন আমরা পশ্চিমবাংলার কথা বলতে পারি, আমি এখনকার কথা বলতে পারবো না। আমি 2001, 2, 2, 3, 4 বা তারও একটু আগে 95, 96, 97, 1999, 97, 98, 99 এরকম সময়ে আমি যেহেতু কর্মচারী আন্দোলন করতাম,
আমার ওই নীল আকাশ পত্রিকাটা সংকলন আছে, আপনারা যারা আগ্রহী পড়ে দেখবেন সেই সময় কোথায় কি হচ্ছে, সংরক্ষণ কতটা কার্যকরী হয় হয় না, কি যুক্তিতে এদিক ওদিক হচ্ছে, বহু ঘটনা আমরা জানতাম, খবরাখবর রাখতাম এবং তা নিয়ে ডেপুটেশন আন্দোলন এগুলো করতাম। আজকে যারা কর্মচারী আন্দোলন করেন তারা আমার কথাটা একটু মিলিয়ে নেবেন যে আপনারা কতটা খবরাখবর রাখেন। সেই সময়ে বামফ্রন্টের অনগ্রসর দপ্তরের মন্ত্রী ছিলেন দীনেশ ডাকুয়া। সেই দীনেশ ডাকুয়ার সাথে আমরা বহু লড়াই সংগ্রাম করে আমরা ঠিক ওই সময়ে পশ্চিমবঙ্গ সরকারি চাকরিতে কত ব্যাকলগ তার একটা হিসাব আমরা বের করেছিলাম, সরকারি বলেছিল। তাতে মোটামুটি, এটা তো অনেক কনজারভেটিভ হিসেব, অনেক কম টম করে দেখিয়েছিল সরকার, 70,000 পদে ব্যাকলগ পড়েছিল, 70,000। এবং সেই সময়ে বিভিন্ন দপ্তরের তথ্য নিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের তথ্য নিয়ে আমরা যে হিসেব করেছিলাম তাতে দেখেছিলাম, একজ্যাক্ট বলতে পারবো না, 11.27% শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মিলিয়ে রিজার্ভেশন পশ্চিমবঙ্গ সরকার লাগু করেছে। মানে যেখানে 28% তফসিলি জাতি এবং আদিবাসী কর্মচারী থাকার কথা, কর্মচারীরা মানুষেরা চাকরি পাওয়ার কথা, সেখানে রাজ্য সরকারি চাকরিতে চাকরি দেওয়া হয়েছে মাত্র 11.27, মানে 11.5 মতো। তার মানে 28-এর জায়গায় 11, আপনি বুঝুন, অর্ধেকেরও অনেক কম। অর্ধেক হয় 14% হলে, অর্ধেক হয় তার থেকেও অনেক কম। তাহলে এই যে 100 জনের মধ্যে 28টা চাকরি পাওয়ার কথা, এই তফসিলিদের মধ্যে এগিয়ে থাকা মানুষ আছে, নমশূদ্ররা আছে, পণ্ডক্ষত্রিয় আছে, রাজবংশী আছে, আবার আছে বাউরি বাগদিরাও আছেন। তো তা সত্ত্বেও মাত্র 11.5% কার্যকরী হয়েছে, আর তার থেকে বেশি অংশটা কার্যকরী হলো না বলে সরকার বলছে সুইটেবল ক্যান্ডিডেট, উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে উচ্চবর্ণ দিয়ে পূরণ করেছে। ফলে এই ক্ষেত্রে ওই যে তফসিলিদের মধ্যে যারা পিছিয়ে আছেন, তারা তফসিলিদের মধ্যে যারা এগিয়ে আছেন তাদের দ্বারা বঞ্চিত হলেন কি না। আমি আপনাদের হলপ করে বলতে পারি যে পশ্চিমবঙ্গ সরকারি চাকুরিতে এখন তফসিলি জাতি আদিবাসী শ্রেণীর মানুষ 12%-এর বেশি নেই, 12% বেশি মানুষ নেই, আর 16%ই ডিরিজার্ভ হয়ে যাচ্ছে। সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না বলে সেটা ওই পদ খালি ফেলে রেখে তারপরে একটা প্রক্রিয়া, যেটা সরকারি প্রক্রিয়া আছে, তার মধ্যে অনেক কারচুপি করে উচ্চবর্ণীয়রা ঢুকে পড়ছেন। ফলে অবস্থা যখন এখানে, আমি একটু উচ্চশিক্ষার ক্ষেত্রে বলি, নিচের দিকের শিক্ষাও তাই, প্রেসিডেন্সিতে রিজার্ভেশন কার্যকরী হয় না। আমি ওই সময়ের তথ্যগুলো আমার কাছে আছে, একদম ফিজিক্স ডিপার্টমেন্টে কটা ছিল, কয়জন ভর্তি হতে পেরেছে, কতগুলো খালি আছে, কেমিস্ট্রিতে কয়জন, মানে বেশিরভাগে ভালো ভালো দপ্তরগুলোতে শিডিউল কাস্টকে নিতই না। আমি প্রেসিডেন্সির কথা বলছি, যাদবপুর ইউনিভার্সিটিতেও তাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিসেবটা আমার মনে আছে, তাই আমি আপনাদের বলে দিই, কারণ এটা বাসুদেব বর্মন কমিশন হয়েছিল, আমরা 11 দিন অনশন করেছিলাম শিয়ালদায়, সেই কারণে আমার সংখ্যাটা মনে আছে। সেটা হলো সেই সময়ে 94-95 সেশনে বা 93-94 সেশনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে উচ্চশিক্ষা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে পদগুলো ছিল, ভ্যাকান্সিগুলো ছিল শিক্ষার ক্ষেত্রে, তাতে মোট 511টা সিট ছিল, আসন ছিল 511টা। 1994-95 সেশনে বা 93-94 সেশনে সেখানে তফসিলি জাতি আদিবাসীদের হিসেব করলে দেখবেন বোধহয় সংরক্ষণ 28% হলে 144 জনকে ভর্তি করার কথা। আমার যতদূর মনে আছে, ভুল হতে পারে, আপনারা হিসেব করে নেবেন 28% কত হয়, সম্ভবত 144 হবে আমার যতদূর মনে পড়ছে, তো অনেক দিন আগের ঘটনা।
তার মধ্যে মাত্র 12 জনকে ভর্তি করা হয়েছিল। 511টা জায়গা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সিট, সেই জায়গাতে তফসিলিদের ভর্তি করা হয়েছিল 12 জনকে। 12 জন। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও এরকম কোটার অর্ধেকটা হচ্ছে না, ডাক্তারি ক্ষেত্রেও তেমনি। আজও অবস্থার খুব একটা কিছু পরিবর্তন হয়েছে সেটা হয়তো নয়। তাহলে এইরকম যেখানে অবস্থা, সেই জায়গাতে সুপ্রিম কোর্টের, আমার মনে হয় বিভিন্ন রাজ্যে এরকমই হবে, এতটা হয়তো নয়, কারণ পশ্চিমবঙ্গে যতটা ব্যাকলগ ফেলে রাখা হয়েছে এতটা অন্য কোনো জায়গায় নাই। ওরা যতই বলুক পশ্চিমবঙ্গ জাতপাতের প্রচুর অনেক ঊর্ধ্বে, কিন্তু আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, আপনারা বিভিন্ন রাজ্য সরকারি জায়গাতে খোঁজ নিন, পশ্চিমবঙ্গের মতো এত জঘন্য নয়, এমনকি ত্রিপুরাতেও নাই। ওই যে 2-3বার সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেশাল ড্রাইভের নির্দেশ দিয়েছে, সব রাজ্য সরকার কার্যকরী করেছে। মানে যখন বামফ্রন্ট ছিল তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট, ত্রিপুরায় বামফ্রন্ট, কেরলে বামফ্রন্ট, কেরল কার্যকরী করেছে, ত্রিপুরা কার্যকরী করেছে, পশ্চিমবঙ্গ কার্যকরী করেনি। ফলে এই যে জাজমেন্ট, এই জাজমেন্ট দেওয়ার আগে জজ সাহেবদের এই হিসেবটা নেওয়া প্রয়োজন ছিল। যদিও তারা বলেছে যে এই হিসেবটা নিতে হবে, রাজ্য সরকারকে এটা করতে হবে, করে তারপর এটা করা যাবে। কিন্তু সুপ্রিম কোর্টের একবার জাজমেন্ট হয়ে গেলে, আমি বর্ণ হিন্দুদের যে চিত্রটা বিভিন্ন বিশিষ্ট লোকের মন্তব্যগুলো আমরা শোনালাম, তার আলোকে আপনারা একটু ভেবে দেখেন যে তারা কি করবে। এই হাতিয়ার যখন হাতে পেয়ে গেল, তারা এইটাকে তাদের সুবিধা মতোই তারা ব্যবহার করবে। এটা হলো একটা দিক। আর আমরা শিডিউল কাস্ট আন্দোলন যারা করেন, শিডিউল কাস্ট মানুষ, বুদ্ধিজীবী যারা, তাদের একটা কথা বলি মানে এটা A.R. বিশ্বাস ছিলেন, ডক্টর A.R. বিশ্বাস, আপনারা জানেন, তফসিলি সমাজের মধ্যে অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন, মারা গেছেন। আইনটা সম্পর্কে, সংবিধান সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন। আজও আইনের বই হিসেবে ডক্টর বিশ্বাসের বই বোধহয় যারা আইন পড়েন তারা জানেন যে তার বই আজও খুব গুরুত্বপূর্ণ বই, ছাত্ররা পড়েন ওটা। তো তিনি ওই যে 16-4, 15-4-এর একটা ব্যাখ্যা করেছিলেন। সেই ব্যাখ্যাটা একটুখানি আপনাদের একটু বলি। তিনি বলেছিলেন যে আমি কোট আনকোট করে বলছি, সমান অবস্থান ও গণ্ডিতে আবদ্ধ সমান অবস্থান ও গণ্ডিতে আবদ্ধ মানুষের জন্য একই মানদণ্ড বা ব্যবহার চালু করতে হবে। সমান অবস্থান ও গণ্ডিতে আবদ্ধ মানুষের জন্য একই মানদণ্ড বা ব্যবহার চালু করতে হবে। ইংরেজিতে কথাটা এইরকম, এর জন্যে একই ব্যবহার, একই আইন। ফলে এইটা যদি হয়, তাহলে স্বাধীনতার 75 বছর পর শিডিউল কাস্টের মধ্যে যারা এগিয়ে গেছেন আর যারা পিছিয়ে পড়েছেন, তাদের কি আজকে সমান অবস্থান এবং একই গণ্ডির মধ্যে আবদ্ধ মানুষ বলা যায়? বলা যায় না। আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি, নমশূদ্রদের মধ্যে অনেকেই পিছিয়ে, বেশিরভাগই পিছিয়ে, নক্ষত্রীয়দের মধ্যেও তাই, রাজবংশীদের মধ্যেও তাই। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, সামগ্রিকভাবে এই 3টে সম্প্রদায়ের সাথে যদি আপনি এই 3টে সম্প্রদায়ের সাথে যদি আপনি তাদের যদি আপনি তুলনা করেন, তাহলে এরা সমান অবস্থান এবং একই গণ্ডির মধ্যে অবস্থিত, এটা বলা যাবে না। আসলে এই যে 7 সদস্যের যে বেঞ্চ, 7 বিচারকের যে বেঞ্চ, তারা এইটাই বলেছেন, গাবাই সাহেব এইটাই বলেছেন, এই ডিফারেন্সটা তৈরি হয়েছে। ফলে এই জায়গা থেকে বিচার করলে কিন্তু এই 16-4 মোতাবেকই কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। আবার আমি যে তথ্যগুলো বললাম, সেই তথ্যগুলো যদি আপনি বিচার করেন, তাহলে আপনি দেখবেন যে তারা কিন্তু আসলে
নিশ্চিতভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তা নয়। ফলে এই সমস্যাগুলো কি করে নিরসন করা যায়? এই যে জাজমেন্টটা দিয়েছে সুপ্রিম কোর্ট, এই জাজমেন্টে কি হবে? মানে এগিয়ে থাকা লোক থাকা সত্ত্বেও বলছে সুইটেবল ক্যান্ডিডেট নেই, কিন্তু ধরুন আমি ধরে নিচ্ছি অর্ধেকটা যদি এই শিডিউল কাস্টের মধ্যে পিছিয়ে পড়ে, তাদের জন্য রিজার্ভ যদি করে দেন, তার প্রায় পুরোটাই ডিরিজার্ভ করে উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে ওই উচ্চ বর্ণের লোকই ঢুকে পড়বে। মানে এই ঘটনাটা ঘটবে এবং এই চান্সটাই তারা নেবে, এইরকমই একটা ব্যবস্থা করবে। কারণ ওই যে উচ্চ বর্ণের নিম্ন বর্ণের প্রতি যে অবস্থান, মানসিকতা, এইটা কিন্তু খুব পরিবর্তন হয়নি। ফলে এই অবস্থাগুলো একটু মাথায় রাখা দরকার। আমি এই প্রশ্নে বলবো যে এই সব পরিসংখ্যানগুলো নেওয়া হোক, আলাপ আলোচনা হোক, অনেক বেশি এটা নিয়ে গবেষণা হোক। তারপরে এই যারা পিছিয়ে গেছেন, আদিবাসীদের মধ্যে একটা বড় অংশ, তফসিলিদের মধ্যে একটা বড় অংশ, সংরক্ষণ তাদের লাগবে, সংরক্ষণের কোনো বিকল্প নেই। সেইটা কি করে তাদের কাছে পৌঁছাবে, এইটার জন্য একটা মানে উপযুক্ত পথ এটা বের করা দরকার। এই যেভাবে হয়ে আসছে এইটাতে কিন্তু সেটা হবে না, এইটা হচ্ছে আমার ধারণা। তো এইটা নিয়ে আরও আলাপ আলোচনা হোক এবং আলটিমেটলি আমি মনে করি একটা পথ বেরোবে। সমস্যা যখন সামনে এসেছে, সমাধানের একটা পথ আগামী দিনে বেরোবে। আপনাদের সবাইকে এই কথাগুলো বলে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।